কারেন্ট চলে গেছিল নাকি? হ্যাঁ, ঠিক আছে। কারেন্ট চলে গেছিল হুট করেই, আমাদের তো এরকম যায় না। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা দাঁড়া, হচ্ছে, আমি বইটা বের করি। আচ্ছা না, বই বের করে ভিউ পয়েন্ট ক্লিনিক্যালটা বের করো, পুরানোটা। আর নতুনটা হচ্ছে ভলিউম 3। ভলিউম 3 এর পেজ, পেজ নাম্বার কত ছিল ওটা? পেজ নাম্বার 580। পেজ নাম্বার 580। বলছি, দাঁড়া। আগের ক্লিনিক্যালটা। আগের ক্লিনিক্যালটা, হ্যাঁ। ওই আগের ক্লিনিক্যাল। তাইতো? ভুলে গেছি আমি কি করতে। পাচ্ছি না তো। ও, পাইছি। চোখের সামনে আছে, বইটার কথা ভুলে গেছি। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে তোমার পুরোনো ভিউ পয়েন্টের ক্লিনিক্যালের 107 নম্বর পেজ। হুম। ওকে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। মানে আমরা যখন হুম। ভিউ পয়েন্ট অ্যাপ করতেছিলাম ভলিউম 3টা, তো ওখানে অ্যাজমা সিওপিডি বারবার আসতেছিল, তো তো ভাবলাম এটা একবার করেই চলে যায়। একটা দেখা যাবে যে কোন পেশেন্টের অ্যাজমা সিওপিডি থাকতেই পারে, বিশেষ করে অ্যাজমা থাকার পসিবিলিটি তো লং কেসে খুব আহ, মানে খুব একদম ছেড়ে দেওয়ার মতো না। আচ্ছা, কপিকে ফোন দিলাম, ফোন তো ধরলো না। আচ্ছা, শুরু করি, হ্যাঁ। দেখো, অ্যাজমা সিওপিডির মধ্যে মূল জিনিস হচ্ছে এটা কখনো ক্লিন কাট কেস হিসেবে আমাদের লং কেসে থাকবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা, যে একদম একটা পেশেন্ট পিওর অ্যাজমা, পিওর সিওপিডি এরকম কোনো পেশেন্ট আসলে বিএসসির মধ্যে আসবে, মানে পিওর অ্যাজমা সিওপিডি পাবো না আমরা। অন্যান্য ডিজিজের সাথে অ্যাজমা সিওপিডি পাইতে পারি। তাহলে অন্যান্য ডিজিজের সাথেও যদি আমরা পাই, সেক্ষেত্রে আমার তো যখন ডায়াগনোসিস বলবো আমি তো অ্যাজমা বা সিওপিডি যদি থাকে, আমি অবশ্যই মেনশন করব। তখন সেক্ষেত্রে আমি কি বলতেছি, দেখো কেস প্রেজেন্টেশনে ফার্স্টে হচ্ছে অ্যাজমাতে ওই যে শর্টনেস অফ ব্রেথ বা ব্রিদিং, যেটাই বলো না কেন। আর যদি কাশি থাকে তো কাশির হিস্ট্রিটা দিত। আচ্ছা, এরপরে এটা এটা কিন্তু আমাদের চিফ কমপ্লেন, আমি বলতেছি যে অ্যাজমা সিওপিডি এটা ক্লিন কাট কেস হিসেবে নাই। যদি প্রেজেন্টে পেশেন্ট বলে, তুমি যখন হিস্ট্রি নিবা তখন যদি বলে, তুমি যখন কোমরবিডিটির কথা জিজ্ঞেস করবা যে আপনার অন্যান্য কোনো সমস্যা আছে কিনা বা পরিবারের অন্য কোনো সমস্যা আছে কিনা, তখন সে যদি বলে হ্যাঁ আমাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাহলে শ্বাসকষ্টের সমস্যাটা কেমন, কারণ সেটা কিন্তু তখন তোমার চিফ কমপ্লেনে, মানে যদি পেশেন্টের এক্সারবেশন না থাকে তাহলে কিন্তু আসবে না। হ্যাঁ, মানে এই যে যেমন এখানে বলছে ডিফিকাল্টি ইন ব্রিদিং, কাফিং, এগুলো হচ্ছে তার যদি থাকে তাহলে তুমি বলবা। কোথায় আসছে না তো? শুরু এই যে হইলো কখন? আমি তো এখানে বসা টেরই তো পেলাম না। আমি তোকে ফোন দিছি তো, মাত্রই শুরু হইলো, 1 মিনিট মানে 1 সেকেন্ড, 10 সেকেন্ড হয়েছে মোস্ট প্রবলি। আচ্ছা আচ্ছা, তো কোথায় যে এটা কি শর্ট কেস? ইয়ে আগে সরি, আগে ক্লিনিক্যালে? হ্যাঁ, ক্লিনিক্যালের, ক্লিনিক্যালের 107 নম্বর পেজে। এই কি যেন রেকর্ড করো। হ্যাঁ, রেকর্ড অন করছি। আচ্ছা, যেটা বলতেছিলাম তো, এটা হচ্ছে আমাদের সরাসরি কেস হিসেবে আসবে না। এখন এটা কি তুমি প্রেজেন্ট
চিফ কমপ্লেনে বলবা কিনা। যদি পেশেন্টের চিফ কমপ্লেন থাকে, যদি পেশেন্টের কমপ্লেন থাকে শর্টনেস অফ ব্রেথ, ব্রিদিং ডিফিকাল্টি অথবা কাফ, তাহলে তুমি বলবা, আদারওয়াইজ বলার কোনো দরকার নাই। তখন তুমি তখন হচ্ছে পেশেন্টের হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ফ্যামিলি, তুমি বলে দিবা যে ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, অথবা পাস্ট ইলনেস যে পেশেন্ট সাফারিং ফ্রম ব্রঙ্কিয়াল অ্যাজমা ফর দ্য লাস্ট অমুক এত ইয়ার্স। ঠিক আছে। চিফ কমপ্লেনে তোমার যে ডিজিজ থাকবে, তোমার যে মূল কেসটা থাকবে সেটার উপরে তুমি ফোকাস করবে। তোমার এখানে অ্যাজমার কোনো কিছু নিয়ে না আসাই ভালো, যদি না তার মানে সিমটম থাকে। কারণ আমাদের দেখা যায় বেশিরভাগ কেসই হচ্ছে সিমটম রিজলভ হয়ে আসছে, তাহলে পাস্ট ইলনেস হিসেবেই আসবে। আচ্ছা, এখন ধরো সাপোজ সিমটম আছে, সিমটম থাকলে আমি একটা ব্রেথলেসনেস কে কিভাবে ব্যাখ্যা করব। ব্রেথলেসনেস এর ব্যাখ্যা করা হচ্ছে কখন হবে, কোন পেশেন্টের কখন হয়, বা কোন সময়টাতে বেশি হবে, ইন বিটুইন অ্যাটাকে সে ভালো থাকে কিনা, নাকি এটা সারা দিন ধরে থাকে। তাহলে এটা দিয়ে আমি অ্যাজমা সিওপিডি আলাদা করতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে তার যে এই যে শ্বাসকষ্ট হয়, এটার জন্য সে কি, তাকে কি ঘুম থেকে উঠে যেতে হয় কিনা, বা এটা রাতে বেশি হয় কিনা। এবং আরেকটা যেটা হচ্ছে যে তার ওই যে শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে কিনা। তাহলে এই পয়েন্ট গুলা টাচ করে যাইতে হবে, যে আপনি বলবেন যে শ্বাসকষ্ট হইতো, এটা কখন বেশি হইতো, এটা কি সারাদিন থাকতো, কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে তাহলে কি বললাম, যে পেশেন্টের যদি আমাদের হিস্ট্রি জাস্ট একবার আমরা একটা পড়ে নিই, যে এটা কি হবে, এপিসোডিক থাকে সাধারণত, তার উইন্টারে বেশি হবে, ইন বিটুইন অ্যাটাক পেশেন্ট ভালো থাকবে, এবং এটা হচ্ছে রাতে তার ওয়ার্সেন হয়, এবং কখনো কখনো তার যখন এক্সপোজার হয় কোল্ড, ডাস্ট, অ্যালার্জি, ওই সময় এটা বেড়ে যায়। এবং কাফের সাথে, কাফের নেচারকে ব্যাখ্যা করার জন্য কাফ একই ভাবে, যে কাশি আছে, কাশিটা কি সারাদিন থাকে নাকি হঠাৎ করে বাড়ে। যদি হঠাৎ করে বাড়ে তাহলে কখন বাড়ে বা কিভাবে বাড়ে, এটা কি কোনো ডাস্ট বা কোল্ড এক্সপোজারে বাড়ে, নাকি হচ্ছে অথবা শুয়ে আছে রাত্রেবেলা ঘুমাচ্ছে তখন বাড়তেছে। কাশির সাথে কোনো ইয়া যাচ্ছে কিনা, কাশির সাথে কোনো স্পুটাম যায় কিনা, স্পুটামের নেচারটা কেমন, এটা কি মিউকয়েড না পুরুলেন্ট, এটা কি ফাউল স্মেলিং কিনা, এই কথাগুলা হচ্ছে যে কোনো কাশি যদি থাকে তখন আমরা এভাবে ব্যাখ্যা করবো, যেটা কাফ কি প্রোডাক্টিভ কাফ নাকি হচ্ছে ড্রাই কাফ, এবং এখানে কোন ধরনের স্পুটামটা কেমন হয়। আচ্ছা, এবং কাশির সাথে কোনো ধরনের রক্ত যায় কিনা, হেমোপ্টাইসিস হয় কিনা, এটাও আমাদের জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই তার স্মোকিং হিস্ট্রি, স্মোকিং হিস্ট্রি অ্যাজমা, সিওপিডি বা যে কোনো রেসপিরেটরি যে কোনো ক্ষেত্রেই স্মোকিং হিস্ট্রিটা থাকতে হবে। আচ্ছা, এখানে পাস্ট প্রেজেন্ট পার্সোনাল এগুলো তো আর গেলাম না, এগুলো তো যাওয়ার দরকার নেই। যদি জেনারেল এক্সামিনেশন বলো, জেনারেল এক্সামিনেশনে সাধারণত পেশেন্টরা নর্মালি থাকে, কোনো ফাইন্ডিংই তাদের পাওয়া যায় না, একদম ক্লিন কাট একটা পেশেন্ট তোমার কাছে থাকবে। আর ইন্সপেকশনে দেখো, ইন্সপেকশনে আমাদের এখানে রেসপিরেটরি সিস্টেম ইন্সপেকশন যেটা করছে, যে আমাদের শেপ 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 কেমন, শেপ নর্মাল আছে, কোনো ধরনের ইনড্রয়িং থাকতেছে কিনা, এবং কোন ধরনের ডিফর্মিটি আছে কিনা। মানে এখানে কিন্তু অ্যাজমাতে ইন্সপেকশন বলো, প্যালপেশন বলো, মোটামুটি সবই নর্মাল থাকে। যেমন পারকাশন, যেমন হচ্ছে প্যালপেশন, প্যালপেশনের মধ্যে দেখতেছে ট্রাকিয়া প্লেট, ট্রাকের কোনো খুলতেছি। আচ্ছা, এখন দেখো মোট কথা, যে অ্যাজমা যদি কোনো ফাইন্ডিং আমরা পাই, অ্যাজমাতে কিন্তু তোমার মানে আমরা শুধু তার অসকালটেশনে একটা ফাইন্ডিং পাবো। অসকালটেশনে হচ্ছে আমাদের রংকায় থাকবে, এটা হচ্ছে আমার ফাইন্ডিং। যদি পেশেন্টের মানে অ্যাজমা
কমপ্লেইন অনগোয়িং থাকে তাহলে পাবো, আদারওয়াইজ কিছুই পাইতেছি না। এখন এই ভিউ পয়েন্টের দেখো শেষের দিকে অথবা হচ্ছে ভিউ পয়েন্ট ভলিউম 3 580 নাম্বার পেজে অ্যাজমা এবং সিওপিডির পার্থক্য আছে, এটা পুরান বইতেও আছে। পুরান বইতে হচ্ছে 118 নাম্বার পেজ, এখানে চলে আসো। পাইছো? নতুন বই বের করবো না পুরনটার? না, পুরানটা হচ্ছে 118 নাম্বার পেজ। আচ্ছা। আচ্ছা, 118 নাম্বার পেজে অ্যাজমা এবং সিওপিডির একদম ডিফারেন্সটা দিয়ে দিছে। তাহলে এত কিছু না পড়ে সরাসরি আগে আমরা প্রথমে ডিফারেন্সটা পড়ে ফেলবো, ডিফারেন্স পড়ে ফেললে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডিফারেন্সের মধ্যে মানে শুরুতে যদি বলি যে সিওপিডি, যেমন সিওপিডি বয়স্ক রোগীর থাকবে, সিওপিডি হচ্ছে স্মোকিং এর হিস্ট্রি থাকবে, এবং স্মোকিং হচ্ছে 20 প্যাক পার ইয়ার। 20 প্যাক পার ইয়ার মানে কি? দিনে 20টা করে সিগারেট যদি সে আহ 10 বছর বা এর বেশি ধরে খায় তাহলে হচ্ছে 20 প্যাক পার ইয়ার, নাকি? দিনে 20টার বেশি সিগারেট হ্যাঁ, দিনে 20টা বা কত 20টা বেশি ছিল নাকি আপু? হ্যাঁ, এই যে যে 20 বছর? এই যে 1 প্যাক পার ইয়ার মানে হচ্ছে, এটা ইয়াতে আছে, বইতেই আছে 133 নাম্বার পেজে, সিওপিডি মানে ভিউ পয়েন্ট ক্লিনিক্যালের 133 নাম্বার পেজে নিচে দেখো 1 প্যাক পার ইয়ার। এটা হচ্ছে দিনে 20টা করে সিগারেট প্রতি বছর, মানে পার ইয়ারে 20টা করে সিগারেট ডেইলি, তাহলে 1 প্যাক। আর 20 প্যাক হলে 20 দিয়ে গুণ হবে, মানে 40টা সিগারেট। একটা একটা মনে হয় সিগারেটের প্যাকেটে থাকে হচ্ছে 20টা, নাকি এরকম নাকি জিজ্ঞেস করে যে কটা সিগারেট থাকে, তাও তো জানি না। 20টাই মনে হয় আপু। 20টা থাকে, 40টা তো অনেক বড় মোটকা সোটকা প্যাকেট হওয়ার কথা। আচ্ছা, তাহলে অ্যাজমার আমরা যেটা বলতেছিলাম যে অ্যাজমা এবং সিওপিডি, তাহলে প্রথম হচ্ছে এইজ, স্মোকিং হিস্ট্রি, এরপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আর অ্যালার্জিক হিস্ট্রি থাকবে হচ্ছে অ্যাজমাতে। তারপর হচ্ছে কিছু কার্ডিনাল ফিচার দেখো, সিওপিডির মধ্যে দুটো জিনিস, কাফ এবং এক্সপেক্টোরেশন ডিসনিয়া, আর এখানে হচ্ছে 4টা জিনিস, ডিসনিয়া, কাফ, হুইজ, চেস্ট টাইটনেস। এটা একদম সবসময় সবার জন্য প্রযোজ্য যে অ্যাজমার ক্ষেত্রে 4টা জিনিস, ডিসনিয়া, কাফ, ডিসনিয়া, কাফ, হুইজ, চেস্ট টাইটনেস। আর এখানে হবে দুটা, জাস্ট কাফ উইথ এক্সপেক্টোরেশন অ্যান্ড ডিসনিয়া। আচ্ছা, স্পুটামটা সিওপিডি তে বেশি হচ্ছে, অ্যাজমাতে কম হবে। আচ্ছা, সিমটম ফ্রি পিরিয়ড, সিওপিডি তে কোনো সিমটম ফ্রি পিরিয়ড থাকে না, সবসময় থাকবে, অ্যাজমাতে থাকবে। আচ্ছা, এরপরে আসো ডিসনিয়াটা প্রোগ্রেসিভ হ্যান্ডেল। স্পাইরোমেট্রি ফাইন্ডিংটা আমাদের যে ফাইন্ডিংটা হবে এখানে কিছু ডিফারেন্স থাকবে, যেমন এই এই যে মানে সিওপিডি কি ইরিভার্সিবল, অ্যাজমা হচ্ছে রিভার্সিবল। আচ্ছা, এয়ারওয়ে রেসপন্সিবনেস এনে বাদ দাও, ব্রোঙ্কোডাইলেটর থেরাপি লাগবে না, মানে 1 থেকে তোমার মোটামুটি 9 পর্যন্ত এই পয়েন্টগুলো হচ্ছে আমরা মাথায় রাখবো যে সিওপিডি এবং অ্যাজমার মধ্যে মানে ফিচারটা কি, পার্থক্যটা কি। তার উপরে দেখো একটা জিনিস লেখা আছে, সে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্রঙ্কিয়াল অ্যাজমা এন্ড সিওপিডি। এটা হচ্ছে কি ডিস্টিংগুইশিং ফিচার ইজ দ্য রিভার্সিবিলিটি টেস্ট। মানে আমি যখন স্পাইরোমেট্রি দিয়ে রিভার্সিবিলিটি টেস্ট করব তখন ব্রঙ্কিয়াল অ্যাজমা ফুললি রিভার্সিবল হবে, এই জিনিসটা লাগে যে আমি স্পাইরোমেট্রি ফাইন্ডিং এ কি পাইতেছি। আর সিওপিডি কিন্তু মানে অ্যাজমা হচ্ছে ফুললি রিভার্সিবল, শব্দটা কি এখানে ফুললি, সিওপিডিও রিভার্সিবল বাট ফুললি রিভার্সিবল না। এখানে যে পোস্ট ব্রঙ্কোডাইলেটর থেরাপি, এটা হচ্ছে অ্যাজমাতে 15%-এর বেশি আসবে পোস্ট ব্রঙ্কোডাইলেটর যখন দিব, কিন্তু সিওপিডিতে সেটা 15%-এর কম আসবে। FEV1টা 15%-এর চাইতে কম আসবে, এটা হচ্ছে অ্যাজমা এবং সিওপিডির মধ্যে পার্থক্য। এখন তাহলে আমরা বললাম কি যে প্রথম কথা যে আমাদের ক্লিনিক্যাল কেস প্রেজেন্টেশনে আমাদের একেবারে অ্যাজমার ক্ষেত্রে কি কি পাচ্ছি না পাচ্ছি দরকার নাই। জেনারেল এক্সামিনেশনে গিয়ে আমি পেশেন্টের সবকিছু ফাইন্ডিং পাবো, নর্মাল পাবো, এবং শুধুমাত্র অবজারভেশনে ব্রঙ্কাই পেতে পারি, আদারওয়াইজ সবকিছু নর্মাল থাকবে। আচ্ছা, এখন আসো পরের পেজে, 108 নাম্বার পেজে। 108 নাম্বার পেজে কিছু ডিফারেন্সিয়াল দিছে, ডিফারেন্সিয়ালস এর মধ্যে আমরা দুটো ডিফারেন্সিয়ালের কথা মাথায় রাখবো, এটা হচ্ছে
ক্রনিক এখানে অনেকগুলো দিচ্ছে, ক্রনিক ব্রঙ্কাইটিস, ট্রাকিও ব্রঙ্কাইটিস, অনেক কিছু। আমরা শুধু দুইটা বলবো, একটা বলবো হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা বা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। এখন কেন ক্রনিক ব্রঙ্কাইটিস না, কেন কার্ডিয়াক অ্যাজমা না, তার ব্যাখ্যাটা নিচে দিচ্ছে। এরপরে পড়তে হবে মাসেল অফ রেসপিরেশন। মাসেল অফ রেসপিরেশনটা আমাদের মেইনলি হচ্ছে ফেজ এ এর পড়া। ফেজ এর পড়া হইলেও এটা মাসেল অফ রেসপিরেশন আমাদের এখনো পড়তে হবে যদি আমাদের প্রপারলি জানা না থাকে। কারণ এটা যদি জিজ্ঞেস করে এবং যদি না পারি, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছুই হইতে পারে না। এই জন্য পড়া লাগবে। আর এরপর আসে ইনভেস্টিগেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা ইনভেস্টিগেশন যখন বলবে, ইনভেস্টিগেশনের শুরু তবে একদম শুরুতে তুমি যে টেস্টটা করবা সেটা হচ্ছে কি আমাদের লাং ফাংশন টেস্ট অথবা স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট। তুমি ফুল ব্লাড কাউন্ট, চেস্ট এক্স রে, তারপরে এবিজি, এগুলা তুমি হচ্ছে পরে বলবা, এগুলো তোমার শুরুতে বলার দরকার নেই। ব্রঙ্কিয়াল অ্যাজমা বা যে কোনো রেসপিরেটরি ডিজিজের মূল জিনিস হবে স্পাইরোমেট্রি। এখন স্পাইরোমেট্রির ফাইন্ডিং যেটা আছে, এই ফাইন্ডিংটা এই ফাইন্ডিংটাতে দেখো কিভাবে লিখছে যে স্পাইরোমেট্রি ফাইন্ডিং এ আমাদের এফইভি1, বক্সটা দেখো, বক্সটার মধ্যে এফইভি1 এফভিসি কমবে এবং এফইভি1 এফভিসির যে রেশিও সেটাও কমবে। তবে পোস্ট ব্রোঙ্কোডাইলেটর থেরাপি মানে ব্রোঙ্কোডাইলেটর দেওয়ার পরে এফইভি1 এফভিসি 15%-এর বেশি বাড়তেছে অথবা 200 ml ইমপ্রুভমেন্ট হচ্ছে আফটার ইনহেলেশন অফ দ্য ব্রোঙ্কোডাইলেটর। আবার বলতেছে যে অ্যাকর্ডিং টু দ্য জিনা আর মোর দেন 12% increase in FEV1 after bronchodilator indicate bronchial asthma। তার মানে যদি আমি এফইভি নর্মালি হচ্ছে এফইভি1 এফভিসি কমবে, এফইভি1 এফভিসি রেশিও দুটাই কমবে এবং ব্রোঙ্কোডাইলেটর দেওয়ার পরে আমার এই এফইভি1 হচ্ছে বাড়বে 15%-এর বেশি, তবে সেটা যদি 12%-এরও বেশি হয় সেটাও ওকে। আচ্ছা, তারপর কি পিএফআর। তাহলে আসলে স্পাইরোমেট্রি টেস্ট যখন করা হয় তাহলে আমাদের এর মধ্যে কিন্তু কিছু টেস্ট অলরেডি চলে আসে, যেমন হচ্ছে কি নামগুলো মনে রাখো, এফইভি1 এফভিসি, এফইভি1 এফভিসি রেশিও এবং পিক এক্সপাইরেটরি ফ্লো রেট, পিএফআর। তাহলে পিএফআর এখানে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে পিএফআর ও কমবে। এবং রিভার্সিবিলিটি টেস্ট যদি করি, রিভার্সিবিলিটি টেস্ট মানে কি, প্রথমে তুমি নর্মাল টেস্ট করছো, পরে পেশেন্টকে তুমি নেবুলাইজ করে নিছো, নেবুলাইজ করে নেওয়ার পর তুমি আবার টেস্ট করছো, যখন তুমি নেবুলাইজ করে নেওয়ার পরে টেস্ট করছো দেখবো যে টেস্টের রেজাল্ট ভালো আসছে, তার মানে এটা রিভার্সিবল হয়েছে। তাহলে রিভার্সিবল এখানেও 15%-এর বেশি ইনক্রিজ করছে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাজমা। এরপরে তুমি যদি বলো যে আমার চেস্ট এক্সরে আমি বা কি বলে ফুল ব্লাড কাউন্ট, এগুলো বলতে পারো, কিন্তু তোমার মূল বলতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে স্পাইরোমেট্রি টেস্ট। আচ্ছা, এরপরে এইচআর সিটি হ্যানত্যান এগুলো যা যা আছে এগুলো দেখলাম। আর এরপরে পরের পেজে আসো, পরের পেজে দেখো এখানে একটা উপরে ছোট্ট করে তো লেখা আছে টেবিল 2.1 এ স্টিমুলাই প্রভোকিং সিমটম অফ অ্যাজমা। এগুলো আমরা জানি যে অ্যালার্জি থাকবে, কোনো ধরনের ইনফেকশন, স্ট্রেস। ফার্মাকোলজিক্যাল এজেন্ট গুলো আমাদের ইম্পর্টেন্ট, কি কি দিলে হয়। বিটা অ্যান্টাগনিস্ট, বিটা ব্লকার, তাহলে আমরা তো হরহামেশা বিটা ব্লকার ইউজ করতেছি, বিটা ব্লকার, অ্যাসপিরিন, তারপর হচ্ছে সাম এনএসএআইড। তাহলে এনএসএআইডও কিন্তু আমাদের অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু দিতে চাই না। কত হ্যাঁ, নম্বর পেজ, মানে কোন পেজে আছে? 110 পরের পেজটাতে আমি ক্লিনিক্যাল নিয়েই কথা বলতেছি, আমি ভিউ পয়েন্ট নতুন বইটাতে ঢুকি নাই। তাই? আচ্ছা, তাহলে এখানে স্টিমুলাই প্রভোকিং সিমটম, তাহলে সিমটমের মধ্যে অ্যালার্জি, পোলেন, ডাস্ট, তারপরে স্ট্রেস, এগুলো ছাড়া আমাদের যেসব ড্রাগস গুলো আছে, বিটা ব্লকার, এনএসএআই, অ্যাসপিরিন, যেগুলো আমরা আমাদের প্র্যাকটিসের সাথে জড়িত, এই জন্য এই এই চারটা দেখো করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডিফাইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন ডিফাইন ব্রঙ্কিয়াল অ্যাজমা আসলে ব্যাপারটা হয়ে গেছে যে জিজ্ঞেস করার কথা না, অ্যাজমা ডিফাইনেশন বলো, তবে জিজ্ঞেস করলে মানে ধরো ফাত্রামি করে জিজ্ঞেস করলো আর কি, বা তুমি নিজেই নিজের গর্তে পড়লা, তখন আর তোমাকে মানে নিজে পেঁচাচ্ছ, তখন তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা বলো অ্যাজমা ডেফিনেশন বলো। তো আমার মনে হয় পড়ে নেওয়াই ভালো, উত্তম, খুব একটা কঠিন কিছু না।
প্রথমে তোমাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে রিভার্সিবল। তাহলে রিভার্সিবল এয়ার ফ্লো লিমিটেশন ক্যারেক্টারাইজড বাই, ওই যে আমরা বলছিলাম ক্লিনিক্যাল চারটা সিমটম, ডিজনিয়া, ব্রেথলেসনেস, কাফ, চেস্ট টাইটনেস, হুইজ, এটা হচ্ছে চারটা থাকবে। সাথে হচ্ছে এয়ারওয়ে ব্রঙ্কিয়াল হাইপার অ্যাক্টিভিটি টু ভ্যারিয়াস স্টিমুলি, ব্রঙ্কো কনস্ট্রিকশন অ্যান্ড ক্রনিক এয়ারওয়ে ইনফ্লামেশন প্রেজেন্টিং এস। তাহলে ওখানে চারটা জিনিসের কথা বলতে হবে। এবং প্যাথোফিজিওলজি জানি না, এটা খুবই পছন্দ করে এটা, যেহেতু সামনে ব্লক ফাইনাল দিচ্ছ, ব্লক ফাইনালেও জিজ্ঞেস করতে পারে, কারণ প্যাথোফিজিওলজি স্যারদের এটা খুবই পছন্দ যে হ্যাঁ কিভাবে অ্যাজমা প্যাথোফিজিওলজি হয় বল। হুম। আচ্ছা, এইখানে জিনিসটা আমি একটু সহজ করে লেখার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে ধরো, প্রথম কথা এটা একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। ক্রনিক ইনফ্লামেশনের কারণে এয়ারওয়ে ইনফিল্ট্রেশন, মানে ইনফ্লামেটরি সেলগুলা জমা হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে এয়ারওয়ের ভিতরে। এবং এরা কি করতেছে, যে স্মুথ মাসেল গুলা হয় এগুলো, তখন এয়ারওয়ে স্মুথ মাসেলের গুলার হাইপারট্রফি হয়। হাইপারট্রফি যখন হচ্ছে তখন এয়ারওয়ে ইরিটেশন হচ্ছে। এয়ারওয়ে ইরিটেশনের কারণে আমার হচ্ছে ব্রঙ্কোস্পাজম, ল্যারিঙ্গোস্পাজম, ব্যারোট্রমা, হাইপোক্সিমিয়া, এগুলো হচ্ছে ডেভেলপ করতেছে। এখন এইটা আমি নিজে লিখছি, হ্যাঁ, এটা এখানে তো লেখা এখানে নেই। নাই কিন্তু না, এরকম। এটা এখানে লেখা নাই, এটা বললাম তো, এটা আমি নিজে লিখছি এটা। এখন আচ্ছা এইখানে যেসব আমি ছবি তুলে দিচ্ছি, দিব। তো যে ইনফ্লামেটরি সেলগুলোর কথা বললাম, এই ইনফ্লামেটরি সেলগুলো কি? ইনফ্লামেটরি সেলগুলো হচ্ছে ওই যে নিচে লেখা আছে, ইওসিনোফিল, নিউট্রোফিল, মাস্ট সেল, টি সেল, বি সেল, লিউকোট্রাইন। এবং ইনফ্লামেটরি সেলগুলো যখন ইনফিল্ট্রেশন হচ্ছে তখন কিছু মেডিয়েটর রিলিজ হয়, এই মেডিয়েটর নামগুলো জানতে হয়, যে হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, লিউকোট্রাইন, সিডিই, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যা যা আছে তাই। মূল কথা হচ্ছে আমার এখানে আলটিমেটলি কি হবে, বললাম কি, যে তার ব্রঙ্কোকনস্ট্রিকশন, যে থিকেনিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড এয়ারওয়ে ওয়াল মে বি থিকেন অর ইডিমাটাস, মানে এয়ারওয়ে, প্রথমে কি বললাম যে ক্রনিক, আবার একবার বলি, এটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। যেহেতু ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, তাহলে ইনফ্লামেটরি সেল এখানে জমা হয়, ইনফিল্ট্রেশন হয়। তাহলে ইনফ্লামেটরি সেল কি কি আছে? ইনফ্লামেটরি সেল হচ্ছে আমাদের ইওসিনোফিল, নিউট্রোফিল, মাস্ট সেল, টি সেল, বি সেল, এরা এরা জমা হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে যে আহ, উম, জমা হচ্ছে। এবং তার জন্য কিছু মেডিয়েটর, তারা ইনফ্লামেটরি সেলগুলো আসলে ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলোকে রিলিজ করে। তাহলে হোয়াট আর দ্য ইনফ্লামেটরি মেডিয়েটরস? হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, লিউকোট্রাইন, সিডিই, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এগুলা জমে আলটিমেটলি আমার যে এয়ারওয়ে স্মুথ মাসেলের মধ্যে, মেনলি এখানে যে মাসেল গুলো আছে সেগুলো তো আসলে বেসমেন্ট মেমব্রেনের মধ্যেই পড়তেছে, হ্যাঁ। এই জিনিসগুলো হয় কি, থিকেনিং হয়, এগুলো হাইপারট্রফি হয়ে যায়। এবং লাস্টলি এই এই যে থিকেনিং এবং হাইপারট্রফির কারণে আমার আলটিমেটলি কি জমা হচ্ছে, আমার হচ্ছে ব্রঙ্কো, মানে এয়ারওয়ে ইরিটেশন হয়, ইরিটেশন হয়ে আর লাস্টলি আমার হচ্ছে মানে একটা জিনিস এতটুকু ছিল, এখন এটা মোটা হইতে হইতে ভিতরের জায়গাটা আরো ছোট হয়ে গেছে। তাহলে ছোট কনস্ট্রাকশন হয়ে হয়ে গেছে, আমার যে বেসমেন্ট মেমব্রেন ছিল সেগুলো থিকেন হয়ে গেছে। তো আমার বেসমেন্ট মেমব্রেন সহজে যে কাজটা করতে পারতো সেটা সে এখন করতে পারতেছে না। সে এখানে সেল গুলো জমা রাখতেছে, ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো জমা হচ্ছে, এই মিডিয়েটর গুলা হচ্ছে আমার বডি থেকে মানে পানি টেনে ধরে রাখতেছে। তাহলে আমার মিউকোজাল ইডিমা হবে লাস্টলি, এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে। এই সবকিছু মিলায়ে আমার কি হয়, রেজিস্ট্যান্স টু দা এয়ার ফ্লো, এটা বেড়ে যায়। মানে ওখানে আমার সহজে, যেটা নর্মাল একটা অ্যালভিওলির মধ্যে সহজে বাতাস ঢুকতে এবং বেরোতে পারতো, আমার বেসমেন্ট মেমব্রেনের থিকেনিং এর কারণে, জায়গাটা পুরু হয়ে যাওয়ার কারণে আমার ওখানে কি হচ্ছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন, মানে জায়গাটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়ার কারণে আমার ছোট হয়ে গেছে, প্লাস এখানে পানি জমা হয়েছে। পানি জমা হওয়ার কারণে কি হচ্ছে, আমার এই যে এয়ার ফ্লো হচ্ছে, এই জিনিসটা কিন্তু মানে সহজ হবে না, এখানে রেজিস্ট্যান্স পাবে, মানে আমার বেশি চাপ দিয়ে বাতাস ঢুকাইতে হবে, আমার সহজে আমি ঢুকাইতে বা বের করতে এখানে পারবো না। তাহলে রেজিস্ট্যান্স বেড়ে গেল। তো রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের কারণে কি হয়, এয়ারওয়ে রিঅ্যাক্টিভিটি বেড়ে যায়। তাহলে এয়ারওয়ে রিঅ্যাক্টিভিটি যখন বেড়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা বলতেছি কি, যে আমাদের যে টোটাল লাং ক্যাপাসিটি বা হচ্ছে এফআরসি, এগুলো সবগুলো কি হচ্ছে, বেড়ে যাবে। এই এইটাই হচ্ছে আমার প্যাথোফিজিওলজি। এই জিনিসটাকে মানে
এভাবে বললেও যথেষ্ট, এর বেশি আর মানে লাগবে না। কারণ এখানে যে কি পয়েন্ট গুলো আছে, কি পয়েন্ট হচ্ছে যে তোমাকে ক্রনিক ইনফ্লামেশনের কথা বলতে হবে, তোমাকে ইনফ্লামেটরি সেলের কথা বলতে হবে, ইনফ্লামেটরি মেডিয়েটরের কথা বলতে হবে, তোমাকে এখানে যে এয়ারওয়ে যে থিকেনিং হয়, বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হচ্ছে, স্মুথ মাসেল হাইপারট্রফি হচ্ছে, এগুলো বলতে হবে। এবং আলটিমেটলি এগুলোর কারণে যেমন ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এগুলো বলতে হবে। এই আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্যাথোফিজিওলজি। তারপর দেখো নিচে লিখছে, আহ নিচের দিকে আছে যে 3 কার্ডিনাল প্যাথোফিজিওলজিক ফিচার্স অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তিনটা জিনিস শুধু আমরা বলবো, যে এয়ার ফ্লো লিমিটেশন, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, এয়ারওয়ে ইনফ্লামেশন। তাহলে আমার যে প্যাথোফিজিওলজি আমি এতক্ষণ ধরে বললাম, আলটিমেটলি দে আর রেজাল্টিং ইন টু 3 ফিচার্স। কি কি ফিচার্স? এয়ারওয়ে হাইপার এয়ার ফ্লো লিমিটেশন, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, আর এয়ারওয়ে ইনফ্লামেশন। ওকে, আচ্ছা। এরপর দেখো নিচে বলতেছে হাউ টু মেক আ ডায়াগনোসিস অফ অ্যাজমা। তাহলে অ্যাজমার মধ্যে ডায়াগনোসিস, দেখো অ্যাজমার ডায়াগনোসিস কিন্তু মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। অ্যাজমা কিন্তু তোমাকে, তুমি কনফার্মেটরি করার জন্য তুমি স্পাইরোমেট্রি করবা, বাট ফর দ্য ডায়াগনোসিস অফ অ্যাজমা তোমাকে এটা করতে হবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা ডায়াগনোসিস করার জন্য তোমার ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই। এটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য তুমি ইনভেস্টিগেশন করতে পারো। আচ্ছা, তাহলে ডায়াগনোসিসের জন্য আমরা ফার্স্টে বলবো কি, যে আমার যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ফিচার্স আছে তার মধ্যে কি কি? ব্রেথলেসনেস, কাফ, ব্রেথলেসনেস, চেস্ট টাইটনেস, হুইজ, এগুলো থাকবে। প্লাস আমি যদি স্পাইরোমেট্রি করেও যে আমার এফি মানে পোস্ট ব্রঙ্কোডাইলেটর থেরাপি যদি আমার 15%-এর বেশি হয়, যদি এফিভি1 এফভিসি 15%-এর বেশি হয়, বা পিক এক্সপিরেটরি ফ্লো রেট 15%-এর বেশি হয়, তাহলে হচ্ছে আমি বলবো কি, যে আমার অ্যাজমা ডায়াগনোসিস কনফার্ম। আচ্ছা, এয়ারও এয়ারওয়ে ইরিটেশন, এই পাতাটা আমি একটু ছবি তুলে দিব। এয়ারওয়ে ইরিটেশন আমার কাছে লেখা আছে কি কি দিয়ে আমাদের মূলত এয়ারওয়ে ইরিটেশন হয়। আমাদের বলতেছি যে এয়ারওয়ে, যেমন ওই কোশ্চেনটা যখন আমরা আগের কোশ্চেনটা আগে একটু আগের ক্লাসে যেটা আলোচনা করছিলাম, যে আমরা এয়ারওয়েকে ইরিটেট করবো না, যেমন এয়ারওয়ে মানে ইনস্ট্রুমেন্টেশন কম রাখবো, বা এয়ারওয়ে ম্যানিপুলেশন কম করবো। আর কিছু হতে পারে, যেমন ইরিটেন্ট গ্যাস কিছু। ইরিটেন্ট গ্যাস হচ্ছে আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন, এস এস আর সুইট। তাহলে সেভোফ্লুরেন হচ্ছে সুইট ওডার। তাহলে সেভোফ্লুরেন আমাদের জন্য ভালো, মানে অ্যাজমার জন্য বেটার। কিন্তু আইসোফ্লুরেন যেটা আমরা এখন ইউজ করছি, সেটা কিন্তু আমাদের এয়ারওয়ে ইরিটেন্ট, ইরিটেন্ট। তো একটা পেশেন্টের যদি এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস থাকে, যেমন সে যদি স্মোকার হয়, তার যদি অ্যাজমা বা সিওপিডি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অ্যান্সোফ্লুরেন দিতে পারবো না, বা না দেওয়ার চেষ্টা দিতে পারবো না বলে কোনো কথা নেই, না দেওয়ার চেষ্টা করবো। তারপর ধরো এয়ারওয়ে ম্যানিপুলেশন। এয়ারওয়ে ম্যানিপুলেশনের মধ্যে হচ্ছে কি বলছে, যে আপার এয়ার আপার আপার এয়ারওয়ে নাকি লোয়ার এয়ারওয়ে। আমরা যদি এসে দিই, আমরা যদি এলিমেন্ট ইউজ করি, এলিমেন্ট কিন্তু এয়ারওয়ে ম্যানিপুলেশন করবে কম, বাট ইনকিউবেশন হচ্ছে আমার কোথায় যাচ্ছে, আমাদের লোয়ার এয়ারওয়েতে যাচ্ছে। তো ইনকিউবেশনে এয়ারওয়ে ইরিটেশন হবে বা ম্যানিপুলেশন হবে বেশি। আচ্ছা, এরপর হচ্ছে ওই যে আমার স্বপ্ন সিক্রেশন, যেমন ফরেন বডি, ব্লাড, তারপর হচ্ছে স্পুটাম, এগুলো যদি জমে, তাহলে হচ্ছে আমার এটাও এয়ারওয়েকে ইনফ্লুয়েন্স করতে পারে। আমি এই কথাটা ছবি করে দিচ্ছি। আচ্ছা, এরপরে পেজুলটাও 112 ক্লিনিক্যাল, হ্যাঁ। এরপর অনেকগুলো টাইপস অফ অ্যাজমা, সাব ভেরিয়েন্ট অ্যাজমা, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, অনেক কিছু আছে, এগুলো কিছু করার দরকার নেই, এগুলো বাদ দাও। এগুলো বাদ দিয়ে একেবারে আহ, চলে আসো 114 নম্বর পেজে। 114 নম্বর পেজে জাস্ট অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা কিভাবে তুমি অ্যাসেস করতেছো। হ্যাঁ, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, তাহলে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা প্রথম কথা হচ্ছে আমি কখন ডায়াগনোসিস করতে পারি। এক মানে এটা আসলে আসে না, কখনোই বলে না। তুমি, আমরা নিজের নিজের পিঠ বাঁচানোর তাগিদে এটা আমরা করে নিচ্ছি, যে প্রথম কথা যে বেশি জিনিসটা 3টা জিনিস আমরা মনে রাখি, যে প্রথমত সে একটা বাক্য সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না, হার্ট রেট অনেক বেশি থাকবে, রেসপিরেটরি রেট অনেক বেশি থাকবে। শেষ, অ্যাকিউট সিভিয়ার কেস। আর অ্যাকিউট সিভিয়ার কেসের ম্যানেজমেন্ট এখন আমরা পড়বো না, এটা আমাদের দরকার নেই এখন। মানে আমরা কখন শুধু অ্যাকিউট সিভিয়ার বলবো সেটা সেটা জেনে রাখি। আচ্ছা, এরপরে আসো
এখানে একটা জিনিস দেখো, 115 নম্বর পেজে মেকানিক্যাল ভেন্টিলেশন প্যারামিটার ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট। তাহলে মেকানিক্যাল এই কোয়েশ্চেনটা সামনে আবারও আসবে। এটা কিভাবে আমি পেশেন্টের হচ্ছে এয়ার ঠিক করবো সেটা আমার সামনে আসবে। তারপর আমরা যেহেতু সামনে পড়ছে একবার দেখে যাই যে প্রথম কথা এখানে আমাদের যেহেতু এয়ার ট্র্যাপিং হয়, হ্যাঁ, এয়ার ট্র্যাপিংটাকে আমরা প্রথম কথা আমরা এখানে কি করব যে গ্যাস ফ্লোটা বেশি দিব। গ্যাস ফ্লো বেশি দিচ্ছি কেন, যে পারমিট শর্ট ইন্সপিরেশন টাইম এন্ড লঙ্গার এক্সপিরেশন টাইম। আচ্ছা, এক্সপিরেশন টাইম মাস্ট বি প্রলং, মানে হচ্ছে আমরা যে আই রেশিও করি, হ্যাঁ, নর্মালি আই রেশিও কি, ইন্সপিরেশন এক্সপিরেশন রেশিও 1:2 থাকে। এই 1:2 কে মানে তার তো হচ্ছে ছাড়তে সমস্যা। হুম, তাহলে ছাড়ার জন্য মানে তার এক্সপিরেশন টাইমটা বেশি লাগে ইউজুয়ালি। তাহলে এই জন্য এক্সপিরেশন টাইমটাকে আমার বাড়ায় দিতে হবে, এটা 1:4 করে দিব আমি। নর্মাল যে কোনো ভেন্টিলেটরের সেটিং এ আমরা সাধারণত পেশেন্টকে যখন ভেন্টিলেটরে দিই আমরা কি দিই 1:2। কিন্তু পেশেন্টের যদি অ্যাজমা বা সিওপিডির হিস্ট্রি থাকে তখন আমরা সিওপিডির ক্ষেত্রে আরো বেশি 1:6, 1:8ও দেওয়া যায়। আর অ্যাজমার ক্ষেত্রেও আমরা বাড়ায় দিব, মানে 1:2 দিব না। আর হচ্ছে পারমিসিভ হাইপার কার্বিয়া করবো। তাহলে আমরা তার মানে তার পারমিসিভ হাইপার কার্বিয়া যদি আমি করতে চাই, মানে আমি ইচ্ছা করে আমার কার্বন ডাইঅক্সাইডটা কিছুটা রিটেনশন করতে চাচ্ছি, তাহলে আমার রেসপিরেটরি রেট কিন্তু নর্মালি 12 থেকে 14টা দিই, সেক্ষেত্রে আমি 10 থেকে 12টা দিব। ওকে, এটা একটু এখান থেকে দেখো, এটা এখান থেকে দেখা লাগবে। আচ্ছা, এরপরে পরের পেজে 116 নম্বর পেজে অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ নিয়ে কিছু কথা আছে। এই লাস্টের লাইনে আসো, লাস্টের দিকে আসো। লাস্টের দিকে হচ্ছে দুটা কথা আছে। প্রথমে উপরে লেখা আছে যে কজ অফ ইউনিল্যাটারাল ডিমিনিশ ব্রেথ সাউন্ড আন্ডার অ্যানেস্থেসিয়া, এগুলা কি কি হইতে পারে। এটা কিন্তু আমাদের মানে ক্লিনিক্যাল ফেজে লাগে যে ইউনিল্যাটারাল আমি পাচ্ছি, তাহলে ইউনিল্যাটারাল মূল জিনিসটা হচ্ছে যে টিউব ভিতরে চলে গেছে, কোনো একটা ব্রঙ্কাসে ঢুকে গেছে। একদিকে মানে SpO2 তে হঠাৎ করে কমতেছে। কেন কমতেছে? আহ সাধারণত আমরা টিউব ফিক্স করি কততে বলো? সাধারণত টিউব আমরা ফিক্সড করি যে 19-20, মানে এটা তো পজিশন বুঝে রোগী টু রোগী তো ভ্যারি করে। রোগী টু রোগী ভ্যারি করে, সাধারণত দেখা যায় আমরা 18, হ্যাঁ, 17 দেই না, বেশিরভাগ সময় 18-19 সেট ইয়া 18 করি। থেকে 20-এর হ্যাঁ, মধ্যে রাখি। 18 থেকে 20-এর মধ্যে রাখি। এখন মানে এখন যদি কখনো আমি দেখতেছি, এটা আমি 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 পাইছিলাম আমার ইয়াতে, যে হঠাৎ করে এক পাশে সাউন্ড নাই বা আমার SpO2, মানে সাউন্ড তো পরে আমি দেখি, সাউন্ডটা আমি সবসময় সেটো লাগায় রাখি। হঠাৎ করে আমার SpO2 এতক্ষণ ভালো ছিল ভালো ছিল, হঠাৎ করে দেখলাম SpO2 কমা শুরু করছে। এখন SpO2 কেন কমতেছে, এটা আমাদের একটা খুবই ক্রিটিক্যাল ইনসিডেন্টের একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট একটা, তাই না? এই ক্রিটিক্যাল ইনসিডেন্টের এই বইটা যদি বইটা খুলে দেখবা শুরুতে যে কথাটা যেটা লেখা আছে ডিফারেন্সিয়াল হিসেবে, যে টিউবের হচ্ছে এন্ডোব্রঙ্কিয়াল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এন্ডোব্রঙ্কিয়াল হইলে যেটা তখন হচ্ছে তামাশা ছিল, কাউন্সার যেটা বললো যে সাধারণত যদি বাচ্চা পেশেন্ট হয় তাহলে তোমার 2 লাং দেখতে হবে। হ্যাঁ, আর যদি বড় পেশেন্ট হয়, মানে অ্যাডাল্ট পেশেন্ট হয়, তাহলে অ্যাডাল্টদের তো সাধারণত একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে রাইট ব্রঙ্কাসে চলে যাওয়া, তাই না? হ্যাঁ, না, রাইট না, লেফটে চলে যাওয়া, কারণ রাইট হচ্ছে অ্যাঙ্গুলেটেড থাকে, লেফট হচ্ছে তুলনামূলকভাবে স্ট্রেট থাকে না। না আপু, রাইটটা স্ট্রেট থাকে। রাইট আচ্ছা, মানে স্ট্রেট এন্ড মানে ওয়াইড। যেটা স্ট্রেট থাকে সেটাতে চলে যাবে, তাহলে হচ্ছে তখন মানে আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে যে কোনটা স্ট্রেটে আছে। মানে তখন স্যার বললো যে যেহেতু এন্ডোব্রঙ্কিয়াল যদি হয়, যখন হচ্ছে তখন দেখা যায় কি যে এন্ডোব্রঙ্কিয়াল হয়ে গেছে, তখন আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রথমে অপোজিট, মানে যদি যেহেতু রাইটটা স্ট্রেট তার মানে রাইট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, তুমি ফার্স্টে দেখবা লেফটে সাউন্ড আছে কিনা। যদি তুমি লেফটে সাউন্ড না পাও তাহলে বুঝবা এটা হচ্ছে তোমার রাইটে এন্ডোব্রঙ্কিয়াল হয়ে গেছে, এবং আসলে আমার পেশেন্টের তাই হয়েছিল। আচ্ছা, এই জন্য এটা বললাম, এবং পরে আমি বইগুলো দেখলাম যে হ্যাঁ একদম প্রথম পাতা মানে প্রথম ইয়াতেই লেখা আছে যে অ্যাক্সিডেন্টাল ডিসপ্লেসমেন্ট ইনটু দা ব্রঙ্কাস। তাহলে এটা হচ্ছে, কিন্তু যদি পেশেন্ট পেডিয়াট্রিক হয়, পেডিদের হচ্ছে রাইট এবং লেফটের, লেফট হচ্ছে একই অ্যাঙ্গেলে থাকে, একই অ্যাঙ্গেলে থাকে, মানে অ্যাডাল্টদের মতো যে ডিফারেন্স সেটা থাকে না। তো পেডির ক্ষেত্রে 2টা লাংই দেখতে হবে।
আচ্ছা, এটা গেল। প্লাস হচ্ছে আমাদের যে নিউমোথোরাক্স বা হচ্ছে নিউমোথোরাক্স, এরপর হচ্ছে মিউকাস প্লাগ, মেইনলি হচ্ছে প্রথম ওই অ্যাক্সিডেন্টাল প্লেসমেন্ট। এরপর দেখো পরে ইন্টারভেনশন টু মিটিগেট এয়ারওয়ে ট্র্যাপিং, ওই যে যেটা বললাম, যদি আমি এখানে এক্সালেশন টাইম বাড়াবো তার মানে, এবং পারমিসিভ হাইপার ক্যাপনিয়া করবো, সো আই রেশিওটা আমি 1:2 এর পরিবর্তে 1:4 দিব, আর হচ্ছে রেসপিরেটরি রেটটা কমাই দিব। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এখানে আমি কোনো পিপ দিব না, নো পিপ। পিপ কি করে? পিপ হচ্ছে আমার পিপ দেওয়া হচ্ছে, পিপ হচ্ছে আমার এগুলা অ্যালভিওলি গুলোকে হচ্ছে ফুলায় রাখে। এখন এই পেশেন্টের তো এমনিতেই বাতাস বের হতে পারে না, হ্যাঁ, তার তো হুম। বাতাস বের হওয়াই সমস্যা। তো এই রেসপিরেটরি কেসে কোনো ধরনের পিপ দেওয়া যাবে না। এই এই তিনটা জিনিসই জানতে চাই, যে একটা পেশেন্ট তোমার এরকম রেসপিরেটরি কজ অ্যাজমা বা সিওপিডি, সিওপিডিরও কিছু এরকম ইয়ে আছে, তাহলে তুমি কি তোমার ভেন্টিলেটর সেটিং এর প্যারামিটার বলো। বা আমাদের একটা কোয়েশ্চেন আসছিল যে এআরডিএস এর পেশেন্টের ভেন্টিলেটর সেটিং এর প্যারামিটার, মানে সরাসরি কোয়েশ্চেনটা প্যারামিটার জানতে চায় না, একটু ঘুরায় লিখছে, কিন্তু আলটিমেট আসলে জানতে চাইছে প্যারামিটারটা, যে কিভাবে আমি সেটিংটা দিব। তাহলে হচ্ছে আমি আমার মাথায় রাখবো যে এটার এক্সপিরেশন টাইমটা বাড়াইতে হবে, রেসপিরেটরি রেটটা কমাইতে হবে, আর আমি এখানে কোনো ধরনের পিপ দিব না, কারণ পিপ আমার এয়ার ট্র্যাপিং করে, এখানে আমি এয়ার ট্র্যাপিং করতে চাই না। তো নো পিপ, এই তিনটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, এটা লাগাও, এটা লাগবেই। আচ্ছা, এরপরে হচ্ছে এখন ধরো তোমাকে আমি বললাম যে আহ আরো কিছু কথা আসবে। আচ্ছা, কথাগুলো পরে আগে বলি। ধরো একটা পেশেন্টের, এই পেশেন্টটা তোমাকে আমি বললাম যে একটা অ্যাজমা পেশেন্ট, রিটার্ন একটা কোয়েশ্চেন দিলাম যে একটা অ্যাজমা পেশেন্ট, এই পেশেন্টটা প্রিপারেশন, জেনেরিক মানে এই পেশেন্টটা প্রিপারেশন লিখো, কি লিখবা বলো? প্রিপারেশন প্রিপারেশন তো অ্যাজমা পেশেন্টের যদি প্রিপারেশন আপু, প্রথমে যদি আমি ওই আমাদের ফরম্যাটে বলি কনসেন্ট, ইনফরমেশন কনসেন্ট নিব। এরপর জেনেরিক প্রিপারেশনে হচ্ছে গিয়ে পেশেন্টের আমার ওই যে কখন হসপিটালে আসবে, হুম কখন ওটিতে যাবে, কি করবে, এটার সাথে হচ্ছে আমরা ফাস্টিং এর যে ইয়েটা সেটা দিব। হুম হুম। আর স্পেসিফিক প্রিপারেশনের মধ্যে আমার এখানে আর কিছু আসবে না পেশেন্টের, জেনারেল প্রিপারেশনে? হ্যাঁ আপু, জেনারিক প্রিপারেশন আর কিছু আসবে না? ফাস্টিং আর হচ্ছে গাইডলাইন দিবা না? মেডিকেশন। ফাস্টিং হ্যাঁ আপু, গাইডলাইন দিবা, ফাস্টিং গাইডলাইন দিবা। বলছি আপু, ফাস্টিং গাইডলাইন বলছি, বলছো? কখন আচ্ছা। হসপিটাল আসবে কি, আর হুম ফাস্টিং গাইডলাইন। হুম। আচ্ছা। এটা দেওয়ার পরে আমি স্পেসিফিকে আসবে, স্পেসিফিকে আপু ব্রঙ্কো ডাইলেটরটা যে তার, হুম এটা ইনশিওর করা লাগবে। তারপর হচ্ছে কর্টিকোস্টেরয়েড যেটা, হুম এটা যদি সে নেয় সেটা কন্টিনিউ করা লাগবে। হুম। তারপর হচ্ছে গিয়ে পেশেন্টের আর স্পেসিফিক কি হইতে পারে, স্পেসিফিক হচ্ছে আরটা তুমি স্পেসিফিক বলতে পারো। এইসব স্মোকিং পেশেন্ট, স্মোকিং স্মোকিং হ্যাঁ, সিজেশন একটা আসবে এখানে, স্মোকিং স্মোকিং যদি সিজেশন কোনো দিতে হিস্ট্রি পারি। থাকে। স্পেসিফিকে আমি তাকে হচ্ছে আগে থেকেই আমি তার চেস্ট ফিজিওথেরাপি দিতে পারি। তাহলে চেস্ট ফিজিওথেরাপি আমি যদি আগে থেকে দিয়ে রাখি, তাহলে সেটা আমার কিন্তু পরবর্তীতে আমাকে অনেক হেল্প করবে। তাহলে আমি তাকে আগে থেকে হচ্ছে ফিজিওথেরাপি দিয়ে নিলাম। তাকে আমি আগে থেকে হচ্ছে ওই যে কি বলে আহ, মানে কি না, ফ্লুইড তো তাকে আমি দিব, কারণ ফ্লুইড ফ্লুইড সেটা আমি দিলাম, কিন্তু হচ্ছে আমি চেস্ট ফিজিওথেরাপি হচ্ছে তার জন্য মূল। আর একটা হচ্ছে যেহেতু অ্যাজমা পেশেন্ট, হ্যাঁ, তাহলে আমার সাধারণত এইসব পেশেন্টের সাথে আমরা অ্যান্টিবায়োটিকও একটা কিন্তু স্পেসিফিকে দিয়ে ফেলতে পারি, প্রি অপারেটিভ একটা অ্যান্টিবায়োটিক, মানে হ্যাঁ, এটা কিন্তু আমরা ইন জেনারেল তো দেই, কিন্তু অ্যাজমা পেশেন্ট বা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে আমরা আগে থেকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে নিতে পারি। ওকে, ঠিক আছে, যা বলছো ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস আমি ওই দিন বলছিলাম, আরেকবার বলতেছি, সেটা হচ্ছে কি কি ড্রাগ হিস্টামিন রিলিজ করে। এটারও আমি একটা ছবি তুলে দিব। এটা একদম সবার জন্য সেম। কি কি বললাম আমাদের? আছে কি মরফিন, মেপেরেডিন, আচ্ছা, আর বেনজাইল আইসোকুইনোলিয়াম কম্পাউন্ড মানে সিসাট্রা, অ্যাক্ট্রা, তারপর হচ্ছে মিভাকুরিয়াম, টক্সাকুরিয়াম, আর একটা হচ্ছে টিপিএস, এবং সাম এক্সটেন্টে লোকাল অ্যানেস্থেটিক্সও হিস্টামিন রিলিজ করতে পারে। আপু এটা কি এখানে আসছে না আপনি না দিয়ে দিবেন না, আপু? দিয়ে দিব, দিয়ে দিব এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো ওই পাতাতে 117 নম্বর পেজে একটা লিখছে যে হাউ জেনারেল অ্যানেস্থেসিয়া কন্ট্রিবিউট টু দ্য ইনক্রিজ এয়ারওয়ে রেজিস্ট্যান্স, মানে আমি পেশেন্টকে জিয়ে দিলাম, জিয়ে দিলে আমার অসুবিধা কি, মানে মানে কোয়েশ্চেনটা তোমাকে এভাবে করবে যে অ্যাজমা পেশেন্ট তুমি কি দিতে চাও, তুমি কি জিয়ে, বা তুমি এই ওটি করবা, তুমি কি জিয়ে দিতে চাও? না স্যার, আমি জিয়ে দিতে চাই না, কেন? তার দিলে আমার হচ্ছে
পেশেন্টের জিএ দিলে আমাদের এয়ারওয়ে রেজিস্ট্যান্স বা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস বেড়ে যায়।